আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। শুরুতেই জানিয়ে দিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। অবসর ভাতা পেতে শিক্ষকদের আর ঘুরতে হবে না, আশ্বাস প্রধানমন্ত্রীর। চিকিৎসার জন্য বিদেশ নয়, এমন রাষ্ট্র গড়ার প্রত্যাশা। সরকার এমন একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে চিকিৎসা পাওয়ার জন্য কোনো নাগরিককে দেশের বাইরে হতে যেতে হবে না, কিংবা কেউ অর্থ অভাবে স্বাস্থ্যসেবা থেকে ইনশাল্লাহ বঞ্চিত হবে না। বিএনপিকে আজকের অবস্থানে আনার মূল কারিগর বেগম জিয়া, তার নীতি আদর্শে দেশ গড়ার প্রত্যয় মির্জা ফখরুলের। 31 দফা দিয়ে 32 দফা পর্যন্ত পূরণ করার নামে বিএনপি, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে, 31 দফা দেয়, 32 দফা পর্যন্ত পূরণ করে। জাতীয় স্থায়ী কমিটিতে রিজভী সহ নতুন 4 মুখ। এবং সামিট ও এক্সিলারেট চালু হওয়ায় বেড়েছে গ্যাস সরবরাহ, পরিস্থিতি পুরো স্বাভাবিক হতে সময় লাগতে পারে 2 বছর, বললেন বাণিজ্যমন্ত্রী। আগামী 2 বছর পরে তো ইনশাল্লাহ স্বাভাবিক হবেই, কিন্তু এই 2 বছরের মধ্যে আউট অফ দি বক্স কোনো কিছু করা যায় কিনা, মানে প্রচলিত ধ্যান ধারণার বাইরে গিয়েও কিছু করা যায় কিনা, সেই জন্য সরকার কাজ করছে। দর্শক, শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। অবসরকালীন সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এখন থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের প্রাপ্য টাকা কোনো ভোগান্তি ছাড়াই অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অন্যদিকে নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসার জন্য কাউকে বিদেশ যেতে না হয় সেই প্রচেষ্টা করছে সরকার। আরও জানাচ্ছেন রুদ্র রফিক। দীর্ঘদিন ধরে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থের অপেক্ষায় থাকা এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের মুখে অবশেষে হাসি ফুটল। শনিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের 64 জেলায় একযোগে অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বক্তারা বলেন, নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতির বাইরেও নানামুখী উন্নয়নমূলক কাজ করছে সরকার। আমরা আজকে যে যাত্রা শুরু করলাম, 1,23,000 সুবিধাভোগী কল্যাণ ট্রাস্ট এন্ড অবসর ভাতার, তারপরে আগামী বছরে আমরা ক্রমান্বয়ে আপনাদের বাকি সকল টাকা পরিশোধ করব ইনশাআল্লাহ। শিক্ষকদের স্বার্থ সংরক্ষণ করা, ওনাদেরকে আর্থসামাজিকভাবে আরো বেশি ক্ষমতায়িত করা এবং ওনাদের পাশে থাকা, এটি আমাদের সরকারের একটি অগ্রাধিকার। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান 10 জন অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীর হাতে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের স্মারক চেক তুলে দেন। এ সময় এক শিক্ষকের শারীরিক অবস্থা বিবেচনা করে নিজেই মঞ্চ থেকে নেমে গিয়ে তার হাতে স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী। পরে তিনি বলেন, বিগত সময়ে নিজেদের প্রাপ্য টাকা তুলতে ঘুষ দিতে হতো, এরকম ভোগান্তি থেকে শিক্ষকদের রেহাই দিতে চায় সরকার। বিতাড়িত ফ্যাসিবাদী সরকার যেভাবে ব্যাংক, বিমা সহ প্রতিটি সেক্টর থেকে লুটপাট করেছিল, সেই লুটপাটের কবল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্বার্থ রক্ষায় গঠিত উল্লেখিত 2টি তহবিলও রেহাই পায়নি। অবসরকালীন সুবিধার টাকা পেতে আপনাদেরকে আর অফিসে অফিসে ঘুরতে হবে না, আর কোনো ভোগান্তি আপনাদেরকে পোহাতে হবে না। এই সংক্রান্ত বিষয় যথাসময়ে অনলাইনে আপনাদের প্রাপ্য টাকা কোনো ভোগান্তি ছাড়াই আপনাদের অ্যাকাউন্টে যাতে পৌঁছে যায়, আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। এর আগে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে 500 শয্যার নতুন ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, সরকার এমন একটি চিকিৎসা ব্যবস্থা গড়তে চায় যেখানে অর্থের অভাবে কেউ সেবা থেকে বঞ্চিত হবে না। দেশের সাধারণ মানুষ যেন স্বল্প খরচে বিশ্বমানের নিউরো চিকিৎসা পেতে পারেন, সেই লক্ষ্য নিয়েই এই বর্ধিত ভবন নিউরোসায়েন্স 2 নির্মাণ করা হয়েছে। আধুনিক চিকিৎসা প্রযুক্তি, অতিরিক্ত বেড এবং দক্ষ জনবলের সমন্বয়ে গড়ে তোলা এই ব্যবস্থা দেশের হাজারো রোগীর জন্য নিঃসন্দেহে আশার আলো বয়ে আনবে। অক্টোবর মাসে 5টি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু হবে বলেও জানান প্রধানমন্ত্রী। একযোগে এই 5টি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। রুদ্র রফিক, RTV, ঢাকা।
দীর্ঘ লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া বিএনপিকে একটি শক্তিশালী গণতান্ত্রিক দলে পরিণত করার মূল কারিগর ছিলেন বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন। বিস্তারিত তৌফিকুল ইসলাম আশিকের রিপোর্টে। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বিএনপি। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কোরআন খতমের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম জিয়ার আদর্শ ও দিক নির্দেশনাকে ধারণ করেই বিএনপিকে এমনভাবে গড়ে তুলতে হবে যা ভবিষ্যতে সত্যিকার অর্থে দেশকে নেতৃত্ব দিতে এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে সক্ষম হবে। বিএনপিকে আমরা সত্যিকার অর্থেই এমন একটা গণতান্ত্রিক দলে পরিণত করতে চাই যে সত্যিকার অর্থেই বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে। একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণতন্ত্রের মূর্ত প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বন্ধুরা আমার, তার ৮২তম জন্মদিন আজ, আর ৮১তম জন্মবার্ষিকী। অনুষ্ঠানে বেগম জিয়ার স্মৃতি ও আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিকে জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত শেষে বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া অসমাপ্ত কাজ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বাস্তবায়ন করা হবে বলে জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। তার যেই পরিকল্পনাগুলো ছিল সেই অসমাপ্ত পরিকল্পনাগুলো আমরা বর্তমান প্রধানমন্ত্রী তার জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমানের নেতৃত্বে প্রতিটি ঘরে ঘরে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। অন্যদিকে বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে সকাল থেকেই সমাধির পাশে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল। এছাড়া বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে তাকে স্মরণ করেন। তৌফিকুল ইসলাম আশিক, RTV, ঢাকা। বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে, নির্বাচনী ইশতেহার ঘোষণা করে, বাস্তবায়ন করে, ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে, এর নাম বিএনপি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে, ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে, এর নাম বিএনপি। অনেকে গতকালকে বলছে আগামী 2 দিন পর তো সরকারের 180 দিন পূর্ণ হবে, আপনারা কি কি বাস্তবায়ন করেছেন, এগুলো দেখে যান বাস্তবায়ন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর জন্য দলের 4 নেতাকে জাতীয় স্থায়ী কমিটিতে নতুন সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। বিএনপির শহর সম্পাদক, দপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। স্থায়ী কমিটির মনোনীত নতুন 4 সদস্য হলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মোহাম্মদ আমানুল্লাহ আমান, ফরহাদ হালিম, মোহাম্মদ ইসমাইল জুবিউল্লাহ। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বিএনপি আশা প্রকাশ করে উল্লেখিত নেতারা তাদের মেধা ও বিচক্ষণতার দ্বারা সুচিন্তিত পরামর্শের মাধ্যমে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের টার্মিনাল সামিট পুরোদমে ও এক্সিলারেট এনার্জি আংশিক চালু হওয়ায় সকাল থেকে গ্যাস সরবরাহ কিছুটা বেড়েছে, তবে কমেনি ভোগান্তি। সব পাম্পে একযোগে সরবরাহ না থাকায় পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সপ্তাহখানেক লাগবে বলে মনে করছে কর্তৃপক্ষ। দীর্ঘ প্রায় 1 মাসের গ্যাস সংকটে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালকরা। ফিলিং স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না গ্যাস। বিস্তারিত জানাচ্ছেন দীপ্তচন্দ্র পাল। দীর্ঘ প্রায় 1 মাস ধরে রয়েছে সারা দেশে গ্যাস সংকট। গ্যাসের জন্য অপেক্ষা করতে করতে যেন সময় কাটছে না চালকদের। কেউ বসে আছেন, কেউ গল্প করে সময় পার করছেন।
সামিট ও এক্সিলারেট এনার্জির দুটি এলএনজি টার্মিনাল থেকে এখন গ্যাস পাওয়া গেলেও পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। ফলে ফিলিং স্টেশনে এসে গাড়ির লাইন দীর্ঘ হচ্ছে। দীর্ঘ অপেক্ষার পরও অনেক সময় প্রয়োজনের তুলনায় সামান্য গ্যাস নিয়ে ফিরতে হচ্ছে চালকদের। কারো অপেক্ষার সময় গড়াচ্ছে 4 থেকে 5 ঘন্টায়। দিনে 2 বার গ্যাস নেওয়া লাগতেছে, মানে 2 বার 4 2 মানে 8 ঘন্টা নষ্ট হচ্ছে। তো সুতরাং সরকার যদি আমাদেরকে ফুল গ্যাস দিতে পারে তাহলে গ্যাস দিক, না হলে গ্যাস পাম্প বন্ধ করে দিক। প্রচণ্ড সিরিয়াল থাকে, আমরা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টাও চলে যায়। গ্যাস পাই মাত্র 200 টাকা 220 টাকা এবং কি 130-40 টাকারও ঢুকে। গ্যাসের প্রেসার খুবই কম। এদিকে দীর্ঘ হচ্ছে গাড়ির লাইন, অন্যদিকে বাড়ছে চালকদের কর্মঘণ্টা ও ভোগান্তি। কষ্ট মানে বিরাট কষ্ট। কালকে 8 ঘন্টা সিরিয়াল দিয়ে 106 টাকা পাইছি, 12 মাসে 600 টাকা। গাড়ির জমা হলো 1200 টাকা। মালিকের জমা উঠানো অনেক টাফ হয়ে যাইতেছে, আমাদের সংসার চালানো অনেক কষ্ট হয়ে যেতেছে, ঠিক মতো গাড়ি চালাইতে পারতেছি না আমরা। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানান সকাল 10টার পর গ্যাসের প্রেসার বাড়ছে। এমন থাকলে সপ্তাহখানেকের মধ্যে সংকটের সমাধান হবে। এলএনজি আমদানি করে দুইটা ভাসমান টার্মিনালের মাধ্যমে আসে। একটা হলো এক্সিলারেট আমেরিকান কোম্পানি, আর একটা হলো আমাদের দেশীয় সামিট পাওয়ার। তো সামিট পাওয়ার এতদিন রানিংয়ে ছিল, এক্সিলারেট বন্ধ ছিল। এক্সিলারেটটা চালু হতে আরও সময় লাগবে, ওটা চালু না হওয়া পর্যন্ত আমাদেরকে এই দুর্ভোগ পোহাতে হবে। গ্যাস সরবরাহ বাড়লেও এখনো কাটেনি সংকটের পুরোপুরি রেশ। বিভিন্ন স্টেশনে সরবরাহ স্বাভাবিক না হওয়ায় চালকদের ভোগান্তি অব্যাহত রয়েছে। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা। কয়েকদিনের মধ্যে সাময়িকভাবে গ্যাস সমস্যা অনেকাংশে সমাধান হয়ে আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণ বিদ্যুতের জন্য কষ্ট পাওয়ায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, সরকার দ্রুতই এই সমস্যার সমাধান করবে। বিকেলে রাজধানীর কড়াইলে টিএনটি মাঠে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে অসহায়দের মাঝে অনুদান প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। আগামী সংসদ অধিবেশনেই সরকার 10 বছরের জ্বালানি পরিকল্পনা তুলে ধরবে জানিয়ে সমস্যা সমাধানে বিরোধী দলের কোনো বাস্তবমুখী সমাধান থাকলে তা তুলে ধরার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন প্রধানমন্ত্রী। 27 তারিখে শুরু হবে। এই সংসদের মধ্যেই আমরা বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করব আগামী 10 বছর আমরা কিভাবে এই দেশের মানুষের জন্য জ্বালানি সমস্যার সমাধান করব সেই পরিকল্পনা। আপনারা যদি মনে করেন অতই জনগণের প্রতি আপনাদের দায়িত্ব আছে, তাহলে আপনাদের পরিকল্পনা নিয়ে আসুন জনগণের সামনে। আপনাদের পরিকল্পনা যদি আগামী 3 মাসের মধ্যে সমস্যার সমাধান করে দিতে পারে, তাহলে আমি আপনাদের পরিকল্পনায় গ্রহণ করব। গ্যাস সংকট মোকাবেলায় সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে পুরোপুরি স্বাভাবিক হতে প্রায় 2 বছর সময় লাগবে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। সিলেটে কৃষি উন্নয়ন বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে কথা বলেন তিনি। সাময়িকভাবে পরিস্থিতির উন্নয়ন ঘটাতে মালয়েশিয়ার সাথে আলাপ করে এলএনজি নিয়ে আসার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী। দেশে গ্যাসের সরবরাহ বাড়াতে নতুন করে অনুসন্ধান, এলএনজি আমদানি বৃদ্ধি এবং নতুন ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই বাস্তবতাটা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি এবং এটার উত্তরণের জন্য ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করেই এটা থেকে বের হতে হবে। এটা করা ছাড়া বের হওয়ার পথ নাই। তো এই ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করে এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময়ই আপনাকে দিতে হবে। আগামী 2 বছর পরে তো ইনশাল্লাহ স্বাভাবিক হবেই, কিন্তু এই 2 বছরের মধ্যে আউট অফ দি বক্স কোনো কিছু করা যায় কি? চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস শিপইয়ার্ডে গ্যাস বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় 11 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয়। একই সঙ্গে 9 সদস্যের আরেকটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। সকালে দুর্ঘটনা কবলিত শিপইয়ার্ডটি পরিদর্শন করে শিল্প সচিব বলেন, তদন্তে কারো অবহেলা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন নাদিরা সুলতানা। শ্রমিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত না করায় গত 15 জুলাই শ্রম আদালতে মামলা করেছিল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর DIFE। শুক্রবার শিপইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে শ্রমিক হতাহতের ঘটনা ঘটে। এতে 3টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শ্রমিকদের অভিযোগ যাচাই না করে জাহাজটিকে ক্লিন সার্টিফিকেট দিয়েছিল বিস্ফোরক অধিদপ্তর। এদিকে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি। প্রথম যে সানি ছেলেটা মারা গেছে ওই শিপের থেকে এখানে নিজে চলে আসছে, এখানে ও যদি সাথে সাথে অক্সিজেন পেতে তাহলে মারা যেত না। আমার মনে হয় গ্যাস সার্টিফিকেট ছাড়াই কাটছে। তাছাড়া গ্যাস যদি সার্টিফিকেট থাকতো
সেখানে শুক্রবারে কোনো কাজ চলতো না। এখানে গ্যাস ফ্রি না কইরা সার্টিফিকেট দেওয়া খুবই দুঃখজনক। দুর্ঘটনা কবলিত জাহাজটিতে স্বাভাবিকের চেয়ে মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড পেয়েছে বিস্ফোরক অধিদপ্তর। গ্রিন ইয়ার্ডে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে কেনই আর গ্রিন ইয়ার্ড করা, তাই তো? বাট আমরা চেষ্টা করবো যাতে এটা তদন্ত হয় এবং আসল বিষয়টা বেরিয়ে আসে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। কারখানাটি শুক্রবার খোলা থাকলেও শ্রমিকদের ছিল না কোনো নিরাপত্তা। কি কারণে ঘটনাগুলো ঘটেছে তার জন্য মন্ত্রণালয় থেকে একটা উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক মহোদয় এখানে একটা কমিটি করেছেন, ওনারাও তদন্ত করবেন। জাহাজে গ্যাসের উপস্থিতি পরীক্ষা না করে শ্রমিকদের কাজ করানো মালিকের গাফিলতি। বিষয়গুলো তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। নাদিরা সুলতানা, RTV। বিগত 18 বছরে যারা গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছে তাদের জন্য আলাদা একটি অধিদপ্তর খুলে তাদের মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান। তিনি জানান, মুক্তিযোদ্ধার তালিকা পুনর্মূল্যায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ সময় জুলাই যোদ্ধাদের গেজেটে অনেকে বাদ পড়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, এই তালিকা পুনরায় যাচাই বাছাই করে গেজেটভুক্ত করা হবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বেগম খালেদা জিয়া স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। যে অসংখ্য মুক্তিযোদ্ধাদেরকে ওই 18 বছরের ফ্যাসিবাদী সময়ে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তারা যেহেতু বিরোধী দল। এই 18 বছরে গুম, খুন, নির্যাতনে যারা শিকার হয়েছে তাদের মূল্যায়ন করবার জন্য নতুন করে আরো একটি অধিদপ্তর প্রতিষ্ঠা করছি। আগামী 6 মাসের মধ্যে দেশের 7 কোটি মানুষকে মোবাইল ইন্টারনেটের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এটি সম্ভব হলে জিডিপিতে 5% যোগান দেওয়া সম্ভব হবে বলে জানান তিনি। তবে জ্বালানি সমস্যা অব্যাহত থাকলে শিল্পের সমস্যা বাড়বে এবং বিদেশি বিনিয়োগ আসবে না বলেও মন্তব্য করেছেন বিভিন্ন মোবাইল কোম্পানির শীর্ষ কর্তা সহ সংশ্লিষ্টরা। তৌহিদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর একটি হোটেলে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ টিআরএনবি আয়োজিত অনুষ্ঠান। এতে বক্তারা টেলিযোগাযোগ খাতের উন্নতিতে ডিজিটাল সেবা, ই কমার্স, ফিনটেক, ক্লাউড সেবা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অব থিংস সহ উদীয়মান শিল্পের প্রবৃদ্ধিতে সহায়তা করতে পারে বলে জানান। খাত সংশ্লিষ্টরা বলেন, সাশ্রয়ী মূল্যে স্পেকট্রাম বা তরঙ্গ বরাদ্দ করা গেলে ডিজিটাল অর্থনীতি গতি পাবে। আমরা একটা করে লেন্স নিচ্ছি, একবার স্পেকট্রাম, একবার ট্যাক্স, একবার রেভিনিউ শেয়ারিং, আলাদা আলাদা ভাবে নিচ্ছি। প্রতি মিলিয়ন সাবস্ক্রাইবারের জন্য 2 থেকে 6 মেগাহার্টজ বরাদ্দ। এটা হচ্ছে জিএসএম স্ট্যান্ডার্ড, মানে গ্লোবাল স্ট্যান্ডার্ড। আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি, আজকে আমাদের আমি হিসাব করে দেখলাম গতকালকে পার মিলিয়ন সাবস্ক্রাইবার আমাদের আছে 2.29 মেগাহার্টজ বা 2.3। দেশে এখনো 50% মানুষ বাটন ফোন ব্যবহার করে। এই সংখ্যা বাড়াতে কম দামে স্মার্টফোন তৈরিতে নীতি সহায়তার কথা জানান প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ উপদেষ্টা। 50% মানুষ যদি আমরা ডিজিটাল কানেক্টিভিটির মধ্যে আনতে পারি, তার মানে দ্যাটস এ 5% অ্যাজ পার দ্য হিস্টোরিক্যাল ডেটা, দ্যাটস এ 5% ইমপ্রুভমেন্ট ইন দ্য জিডিপি। সো আমাদের জিডিপি যে 4-5% থাকে, তার উপরে যদি আমরা 2% অ্যাড করতে পারি, 3% অ্যাড করতে পারি, if we take our GDP to 6-7% growth, that will change our country significantly. উন্নত তরঙ্গ নিশ্চিত করতে সরকার সব ধরনের সহায়তা দিয়ে যাবে বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। Spectrum matters, but at the end the device matters, the network matters, the quality of service matters. We need. তৌহিদুর রহমান, RTV, ঢাকা। কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদ ও জামায়াত ইসলামীর এমপি আমির হামজার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয় আমির হামজার গাড়ি, পাশাপাশি হামলা চালানো হয় গণ অধিকার পরিষদের অফিস এবং ওই সংগঠনের জেলা শাখার সভাপতির নিজ কার্যালয়। সন্ধ্যায় শহরের 6 রাস্তা মোড়ে এমপি আমির হামজার বাড়ির এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এমপি আমির হামজার সাম্প্রতিক একটি বক্তব্যের প্রতিবাদে 6 রাস্তার মোড়ে সমাবেশের আয়োজন করে গণ অধিকার পরিষদ। সমাবেশ স্থল দিয়ে আমির হামজা গাড়ি বহন নিয়ে নিজ বাড়িতে যাওয়ার সময় গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে
দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। হামের উপসর্গ নিয়ে দেশে 24 ঘন্টায় আরও 8 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 902 জনে। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয়, শুক্রবার সকাল 8টা থেকে শনিবার সকাল 8টা পর্যন্ত হাম উপসর্গে আক্রান্ত হয়েছে 728 জন আর শনাক্ত হয়েছে 70 জন। গত 15 মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 1,23,494 জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে 1,19,089 জন। বাংলাদেশ ভারত অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা এবং অংশীদারিত্বের শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে যৌথ সহযোগিতার মাধ্যমে এগিয়ে চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ঢাকায় ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন হাইকমিশনার। জানান, জনগণের সঙ্গে জনগণের সংযোগ এবং পারস্পরিক সদিচ্ছাই দুই দেশের মধ্যে বন্ধুত্বের মূল চালিকা শক্তি। এ সময় আগামী দিনেও যৌথ সমৃদ্ধির লক্ষ্যে দুই দেশের এই সুদৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার করেন হাইকমিশনার। আমরা বাণিজ্য, যোগাযোগ থেকে শুরু করে নিরাপত্তা এবং স্বাস্থ্যসেবার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ খাতে আমাদের অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাচ্ছি। অভিন্ন আকাঙ্ক্ষা ও পারস্পরিক সদিচ্ছার উপর প্রতিষ্ঠিত জনগণের সঙ্গে জনগণের সংযোগী বাংলাদেশ ভারতের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের আসল স্পন্দন হয়ে রয়েছে। আসুন আমরা ভারতের প্রগতি, ঐক্য ও সমৃদ্ধির পথে আমাদের অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করি। Let us also continue to nurture the রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।